কাজ শক্তি ও ক্ষমতা খুব ইম্পর্টেন্ট। তোমাদের তো আছেই 1 থেকে 4 পর্যন্ত, ঠিক না? ঠিক আছে, লিখো কাজ। কাজ বা ওয়ার্ক, সংজ্ঞাটা ঠিক রাখতে হবে। কোনো বস্তুর উপর প্রয়োগকৃত বল ও ও বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। এই পরিপূর্ণ সংখ্যাটা আমরা ইন্টারে ইউজ করি, কারণ 9-10-এ এই শব্দটা আমরা ইউজ করি না। এর আগে যখন তোমাদেরকে আমি পড়াইছিলাম বা তোমাদের খাতায় লেখা আছে, এই শব্দটা তুমি খুঁজে পাবা না। তবে এটাই হচ্ছে পরিপূর্ণ সংখ্যা, এখন লিখে রাখো, পরে আমরা উপাংশের কাহিনী বুঝবো। কোন বস্তুর উপর প্রয়োগকৃত বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। তাহলে খেয়াল করো, আমরা যে কোনো একটা বস্তুকে একটা বিন্দু থেকে যাত্রা শুরু করাইলাম। মনে করো এখানে একটা বস্তু ছিল, এই থেকে এতে একটা বস্তু আছে, এটার উপর আমরা এখানে ধাক্কা দিলাম। যতটুকু ধাক্কা দিলাম সেটা হচ্ছে এফ। এফ মানে ফোর্স, ধাক্কা দিলাম। তো ধাক্কা দেওয়ার কারণে সে কি এখানে থাকবে? কখনোই না। হ্যাঁ, একটা কারণে থাকতে পারে, মনে করো তুমি একটা দেওয়ালকে ধাক্কা দিচ্ছ, তো দেওয়ালকে ধাক্কা দিলে কি তার জায়গা থেকে সে সরবে? না, সেক্ষেত্রে আমি সরণ পাবো না। মানে সরণ পাবো এমন ভাবেই ধাক্কা দিব। যেখানে সরণ পাবো না সেখানে আমি ধাক্কা দেখি কেন করবো? আচ্ছা, তাহলে এই বস্তুটাকে আমরা এখান থেকে ধাক্কা দিব, মানে বল প্রয়োগ করব। বল প্রয়োগ করার কারণে এই বস্তুটা তার সরণ ঘটিয়ে বিতে আসলো, একই বস্তু। তাহলে এখান থেকে এখানে আসছে, তাহলে তার সরণ কত? এস। এস পরিমাণে সরণ এ থেকে বি। এই সরণটা কেন ঘটলো? বলের কারণে। তাহলে বলের কারণে কোনো বস্তুর উপর প্রয়োগকৃত বল এবং এই বলের কারণে সরণের উপাংশের গুণফলকে। সরণের উপাংশ মানে হচ্ছে আমরা যেদিকে বল প্রয়োগ করছি সরণটা সেই দিকে নিতে হবে। তাহলে কাজ ডব্লিউ সমান বল ইন্টু বলের দিকে সরণ। এই বলের দিকে সরণটাকে আমরা বলবো উপাংশ, মানে যেদিকে বল সেদিকে সরণ। এখানে কাজের ক্ষেত্রে, শুধু কাজের ক্ষেত্রে উপাংশ বলতে অনেক কিছু বোঝায়, যে কোন দিকের উপাংশ, এক্স অক্ষ বরাবর উপাংশ নাকি ওয়াই অক্ষ বরাবর উপাংশ, অনেক কিছু বোঝায়। কিন্তু আমরা এখন জটিল হিসাবে যাচ্ছি না, 9-10-এ যতটুকু সহজ কনসেপ্ট ইয়া করা যায়, শেষ করা যায়। কাজ সমান বল ইন্টু বলের দিকে সরণ। বলের দিকে সরণটা হচ্ছে সরণের উপাংশ। আচ্ছা, তাহলে বল, আমরা যে বলটা প্রয়োগ করছি সেটা হচ্ছে এফ। কোন দিকে প্রয়োগ করছি? ভূমি বরাবর। তাহলে ভূমি বরাবর সে কতটুকু গেল? এস, মানে এ বি আর কি। দেখো, আমরা ভূমি বরাবর বল প্রয়োগ করছি এফ, আবার ভূমি বরাবরই গেছে কতটুকু? এ বি। তাহলে এ বিটাকে আমরা বললাম এস, তাহলে ডব্লিউ সমান এফ এস। বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ আমরা পরে দেখব। তাহলে ডব্লিউ সমান কি? এফ এস। আমার বস্তুটা এখান থেকে যাত্রা করছিল, এই থেকে যাত্রা শুরু করে বিতে গেছে। সে যতটুকু সরণ অতিক্রম করছে সেটা হচ্ছে এস। আর এখান থেকে যাওয়া অবস্থায় তার যে আদি বেগ ছিল সেটা হচ্ছে ইউ। সে যতটুকু ত্বরণের সামনের দিকে গেছে সেটা হচ্ছে এ। আর এখানে আসার পর তার মধ্যে যে বেগ জমা হয়েছে গতিশক্তির কারণে সেটা হচ্ছে ভি। আচ্ছা, আমরা আবার আরেকটা জিনিস তৃতীয় চ্যাপ্টারে পড়ছি না, এফ সমান এম এ। তাহলে এফ এর জায়গায় আমরা তৃতীয় চ্যাপ্টারের এফ এর মানটা বসাই দিব, এফ সমান এম এ এস। তাহলে কৃত কাজের আরেকটা সূত্র হচ্ছে ডব্লিউ সমান এম এ এস। দুটো সূত্র, একটা হচ্ছে এফ এস, এফ কে বাংলা আমরা পাবো এম এ এস, যেখানে এম হচ্ছে মাস অথবা ভর, আর এ হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ, আর এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ। দেখছো সবাই? ওকে, দেখো এই জিনিসটাকে আমরা আরেকটু চেঞ্জ করে ফেলি। তাহলে ডব্লিউ সমান কত? এম এ এস। খেয়াল করো, আদি বেগ আছে, শেষ বেগ আছে, ত্বরণ আছে, সরণ আছে। গতি চ্যাপ্টারে আমরা পড়ছি এই চারটার মধ্যে সম্পর্ক ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান টোয়াইস এ এস। ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2 সমান এ এস। তাহলে এখান থেকে আমরা এ এস এর মানটা বের করতে পারি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2। এই যেখানে আমার কাছে এ এস আছে, তাহলে ডব্লিউ সমান এম এ এস ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2। তাহলে ডব্লিউ আলাদা করে দিচ্ছি, আলাদা করার সিস্টেমটা একটু দেখো। এম ইন্টু ভি স্কোয়ার, নিচে 2 আছে, এম ইন্টু ইউ স্কোয়ার, নিচে 2 আছে, দিলাম।
এই কথাটাকে আমরা এইভাবে লিখি, 1/2টাকে আলাদা লিখি, mv স্কোয়ার মাইনাস m ইউ স্কোয়ার। দেখো 1/2 আলাদা লিখলাম, 1/2 আলাদা লিখলাম। তাহলে কৃত কাজ সমান আরেকটা সমীকরণ হচ্ছে হাফ অফ এম বি স্কোয়ার মাইনাস হাফ অফ এম ইউ স্কোয়ার। এটাকে বলা হয় গতিশক্তি, এটাকেও বলা হয় গতিশক্তি। এটা যেহেতু শেষ বেগ, এটা হচ্ছে শেষ গতিশক্তি, এটা যেহেতু আদি বেগ, এটা হচ্ছে আদি গতিশক্তি। তাহলে গতিশক্তির পরিবর্তনটাও কৃত কাজ, কারণ গতি না থাকলে তুমি কাজ করবে কিভাবে? অর্থাৎ কোনো বস্তুর উপর কাজ করলে সেখানে গতিশক্তি থাকবে, আর গতিশক্তি থাকলে বস্তু স্মরণ ঘটবে, কাজ হবে, একটা আরেকটার রূপান্তর করা যায়। তাহলে ডব্লিউ সমান হাফ অফ এম ভি স্কোয়ার হাফ অফ এম ইউ স্কোয়ার। এই সূত্রটাকে বলা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য। কেন কাজ শক্তি উপপাদ্য? ডব্লিউ মানে কি? কৃত কাজ। আর হাফ অফ এম বি স্কোয়ার মানে গতিশক্তি, হাফ অফ এম ইউ স্কোয়ার মানে গতিশক্তি। তাহলে গতিশক্তির পরিবর্তন ঘটলেই সেখানে কাজ সংঘটিত হবে, বা কোনো বস্তুর উপর কাজ হইলে, কোনো বস্তু কাজ করলে, কোনো বল দ্বারা কোনো কাজ সংঘটিত হইলে সেখানে বস্তুটা গতিপ্রাপ্ত হবে। অর্থাৎ কাজ এবং গতিশক্তি একে অপরে রূপান্তরিত হতে পারে। এই জন্য বলা হচ্ছে এটা কাজ শক্তি উপপাদ্য। অর্থাৎ যে কাজটা করবা সেটাই গতিশক্তিতে রূপান্তর হবে, যে গতিশক্তি থাকবে সেটা দ্বারাই কাজ সম্পন্ন হবে। অর্থাৎ একটা আরেকটাতে রূপান্তরিত হচ্ছে, একই জিনিস দুইটা। এই জন্য এটাকে বলা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। অনেক সময় ডব্লিউ সমান লেখা হয় ডেল কে। এই চিহ্নটার নাম হচ্ছে ডেল, পরিবর্তন, ডেল কে। ডেল কে মানে হচ্ছে কে টু মাইনাস কে ওয়ান। তাহলে কে মানে কি? কে মানে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি, তো কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি, পটেনশিয়াল এনার্জি মানে বিভব শক্তি, আর কে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি মানে হচ্ছে গতিশক্তি। তাহলে গতিশক্তি একটা, শেষ গতিশক্তি মাইনাস গতিশক্তি আগেরটা, আদি গতিশক্তি। তাহলে শেষ গতিশক্তি থেকে আদি গতিশক্তি বাদ দিলে যেটা পাবো সেটাই কাজ। এক নম্বর কথা গেল। তাহলে ডব্লিউ সমান প্রথমে আমরা কি পাইছি? এফ এস, তারপরে কি পাইছি? এম এস, তারপরে কি পাইছি? হাফ অফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ অফ এম ইউ স্কোয়ার। মনে করো যাত্রার শুরুতে আমরা যে বস্তুটাকে ধাক্কা দিয়েছি সেটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। তাহলে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে তার মধ্যে ব্যাগ হয়েছে ভি। তাহলে ডব্লিউ সমান আমরা সূত্র পাইছি হাফ অফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ অফ এম ইউ স্কোয়ার। তো বস্তুটা যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে তাহলে আদি বেগ কত? 0, 0। তাহলে 0 লিখে দিলাম। তাহলে ডব্লিউ সমান কত? হাফ অফ এম বি স্কোয়ার মাইনাস 0। তো ডব্লিউ সমান হাফ অফ এম বি স্কোয়ার। দেখো কৃত কাজের আরেকটা সূত্র পাইছি। তাহলে কৃত কাজ মানে শুধু গতিশক্তি বললেও রাইট, কৃত কাজ মানে গতিশক্তির পরিবর্তন বললেও রাইট, কোনো অসুবিধা নাই। তাহলে আদিবেগ যদি থাকে আদিবেগ সহ সূত্র লিখতে হবে, আর আদিবেগ যদি না থাকে, শূন্য থাকে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, তুমি শুধু হাফ অফ এম বি স্কোয়ার লিখতে পারবা। ক্লিয়ার? তাহলে কৃত কাজের কয়টা সমীকরণ পাইছি আমরা? ডব্লিউ সমান এফ এস, ডব্লিউ সমান এম এস, ডব্লিউ সমান হাফ অফ এম বি স্কোয়ার, ডব্লিউ সমান হাফ অফ এম বি স্কোয়ার হাফ অফ এম ইউ স্কোয়ার। তুমি যদি চাও তাহলে হাফ অফ এমটা কমন নাও, বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? চলো গেল। আচ্ছা, তাহলে এখন আমরা একটু এককটা বের করে ফেলি। একক, 1 নম্বর একক। 1 নম্বর সূত্র আমরা জানি ডব্লিউ সমান এফ এস। বলো বলের একক কি? নিউটন। বলের একক নিউটন। সরণের একক মিটার, নিউটন মিটার। 2 নম্বর, এই নিউটন মিটারটাকে আমরা বিজ্ঞানী জুলের নাম অনুসারে সেটা জুল বলি। নিউটন মিটার মানে হচ্ছে জুল। 3, 1 নিউটন মিটার মানে 1 জুল, ওখান থেকে আমরা জুল বলি। তাহলে 2টা একক শেষ। বলের একক নিউটন, সরণের একক মিটার, এ হচ্ছে নিউটন মিটার, আর নিউটন মিটারটাকে আমরা জুল বলি। 2 নম্বর আরেকটা সূত্র আছে না, ডব্লিউ সমান এম এ এস। তাহলে বলো ভরের একক কি? কেজি। ত্বরণের একক এম এস ইনভার্স 2। সরণের একক মিটার। তাহলে এককটা কি দাঁড়াচ্ছে? কেজি। মিটার ইন্টু মিটার, মিটার স্কোয়ার ইন্টু এস ইনভার্স 2। সাধারণত এই দুইটা আমরা সিকিউতে ব্যবহার করি, আর এটা আমি তোমাদের দিছি এমসিকিউর জন্য, এমসিকিউতে যেন ইউজ করতে পারো। সিকিউতে সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে আমরা জুল, মানে কাজ বের করে ডিরেক্ট জুল লিখে দিই, কোনো নিউটন মিটার নাই, ডিরেক্ট জুল লিখে দিই, কোনো অসুবিধা নেই, আমরা জুলই ইউজ করব।
তবে কেউ যদি নিউটন মিটার ইউজ করে অসুবিধা নাই, দরকার নেই, যেহেতু জুল হিসাব করা হয় কাজ এবং শক্তির একক, জুলই লিখবো আমরা। আর এটা দিছি এমসিকিউর জন্য। এবার আসো মাত্রার বিষয়টা। মাত্রা, মাত্রাটা বের করি। এম মানে কি? ভর। মাস, মাস। তাহলে মাসের প্রথম বর্ণ এম, মাসের প্রথম বর্ণ এম। ত্বরণের মাত্রাটা মুখস্থ রাখতে হবে, এলটি ইনভার্স 2। তাহলে এলটি ইনভার্স 2। আর এটা কি? সরণ, লেন্থ, লেন্থের প্রথম বর্ণ এল, এল। তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। একটু ভালো করে খেয়াল করো তো, আমার মাত্রাটা বের করার জন্য ওখানে কেন যেতে হচ্ছে? আমি একক থেকেই তো বের করতে পারি। কেজি না? কেজি কিসের একক? ভরের একক। ভরকে আমরা ইংলিশে কি বলি? মাস। কেজির জন্য প্রথম বর্ণ, মাসের প্রথম বর্ণ এম। এম মানে কিসের একক? সরি, সরণের একক। সরণ মানে কি? দূরত্ব, লেন্থ, লেন্থ। তাহলে লেন্থের প্রথম বর্ণ এল, তাহলে এল স্কোয়ার। তাহলে কেজি ভরের একক, ওখান থেকে আসছে মাস। মিটার লেন্থের একক, লেন্থের প্রথম বর্ণ এল। এস মানে কি? সেকেন্ড, সেকেন্ড কিসের একক? টাইম, সময়ের একক টাইম, টাইমের প্রথম বর্ণ টি। মানে ওখানে যাওয়ার দরকার নাই, চাইলে তো আনতেই পারো, তুমি চাইলে এই এককটা থেকেও মাত্রা বের করে ফেলতে পারো। একটু কনসেপ্ট ক্লিয়ার করে পড়লে দেখবা যে আটকাবা না। প্রশ্ন লিখো। লিখো, একটি বস্তু স্থির অবস্থা 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 একটি বস্তু স্থির অবস্থা হতে যাত্রা করে 1 মিনিটে 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। বস্তুটির ভর 200 গ্রাম হলে কৃত কাজ কত হবে? স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে এবং কোনো এক জায়গায় সে আসছে, ধরো আসতে তার সময় লাগছে 1 মিনিট। 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। আসার পরে এখানে তার মধ্যে ব্যাগ হয়েছে 20। বলছে কৃত কাজ কত? কৃত কাজের সমীকরণ তো একটা না, কৃত কাজের সমীকরণ তো অনেকগুলা। এই যে কৃত কাজের সমীকরণ এফ এস এম এস হাফ অফ এম বি স্কোয়ার, হাফ অফ এম বি স্কোয়ার মাইনাস হাফ অফ এম ই স্কোয়ার। কোনটা ইউজ করবো? শেষেরটা ইউজ করবো। আচ্ছা, তাহলে কৃত কাজ ডব্লিউ সমান হাফ অফ এম বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। কেন ইউজ করলাম? কারণ আমার কাছে আদি বেগ আছে, আমার কাছে শেষ বেগ আছে কত যেন 20, এবং আমার কাছে ভর আছে 200 গ্রাম। তাহলে 200কে আমরা 1000 দিয়ে ভাগ করে দিলাম, 0.2 কেজি। মানগুলো একটু বসাই দাও। 1/2 0.2 ইন্টু শেষ বেগ কত? 20, আদি বেগ 0। কত আসছে বলো? 0.1 ইন্টু 20 স্কোয়ার মানে 400, তাহলে কত? 40 জুল। ক্যালকুলেটর দিয়ে দেখো ঠিক আছে কিনা, কারণ 20 স্কোয়ার মানে 400, তো 0.2 কে 2 দিয়ে ভাগ করলে 0.1, 0.1 দিয়ে গুণ করলে একটা শূন্য কমে যাবে। 0. কোন জায়গাটা? 0.5 কেন হবে? 200 গ্রামকে 1000 দিয়ে ভাগ করলে কি 0.5? হ্যাঁ, ভুল করছো, তোমার জন্য একটা পানিশমেন্ট। পালস নাও। তাহলে ভুল করার শাস্তি কখনো বেদনাদায়ক হবে না, ভুল করার শাস্তি হবে আনন্দদায়ক। হ্যাঁ, এখন আমরা আসলে জন্মের পর থেকেই পরীক্ষার ভিতরে, মৃত্যুর পরও, সুতরাং পরীক্ষার বাইরে যাওয়ার সুযোগ নাই। প্রশ্ন 2 লিখো, একটি বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা করে, একটি বস্তু স্থির অবস্থা হতে যাত্রা করে 2 ms ইনভার্স 2 ত্বরণে
চলতে থাকে চলতে থাকে 1 মিনিট পর কৃত কাজ কত হবে? এক মিনিট পর কৃত কাজ কত হবে? খেয়াল করো, এই বিন্দু থেকে যাত্রা করছে কিভাবে? স্থির অবস্থা থেকে। একটি বস্তু স্থির অবস্থা হতে, খেয়াল করো, স্থির অবস্থা হতে যাত্রা করে 2 ত্বরণে চলতে থাকে। তাহলে সামনে অগ্রসর হচ্ছে 2 ms ইনভার্স 2 ত্বরণে, 2 ত্বরণে গতিশীল। 1 মিনিটে কৃত কাজ কত? 1 মিনিট পর সে কোথায় আসছে? বি বিন্দুতে। টি 1 মিনিট। 1 মিনিটে সে কোন একটা জায়গায় গেছে। কতটুকু জায়গায় গেছে? সে যতটুকু সরণ সে অতিক্রম করছে সেটা হচ্ছে এস। তো ডব্লিউ সমান আমরা জানি কৃত কাজ সমান এফ এস। তো এফ সমান এম এ। তো এম আছে কিনা? এম দিয়ে দিব, এম এ এস। এম দিয়ে দিলাম, ধরে নাও 500 গ্রামই ধরে নাও। এম হচ্ছে 500 গ্রাম। এটা নিয়ে কোনো অসুবিধা নাই, যে কোনো বস্তু বলা থাকবে সেটা ভর দেওয়া থাকবে। তাহলে এম এর কাজটা হয়ে গেল। ত্বরণ কত? 2। তাহলে ত্বরণের কাজটা হয়ে গেল, কিন্তু এস কি আছে? না। আমাকে কাজ কখন বের করতে বলছে? 1 মিনিট পর। তাহলে টাইম তো দেওয়া আছে, খেয়াল করো। তাহলে আদি বেগ কত? 0। ত্বরণ দেওয়া আছে কত? 2। তাহলে টাইম দেওয়া আছে কত? 1 মিনিট। 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে এখান থেকে আমি এস বের করার সূত্র জানি কিনা? কি লিখবো? এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এস এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তাহলে ইউটি আদি বেগ 0 না? আদি বেগ 0, 0 ইন্টু টি মানে কি? 0, পুরোটাই 0। হাফ হাফ ত্বরণ কত? 2 ইন্টু টি স্কোয়ার। টি কত? 60। তাহলে 2 আর 2 কেটে দিলাম। এস 60 স্কোয়ার 3600 মিটার। মানটা বসাই দাও, সবকিছুই তো আছে এখন। ডব্লিউ সমান এম 500 গ্রাম। তো তুমি তো গ্রামে নিতে পারবা না, গ্রামে রাখতে পারবা না, 1000 দিয়ে ভাগ করে দাও, তাহলে হবে কেজি, 0.5 কেজি। তাহলে 0.5 ত্বরণ কত? 2 ইন্টু এস কত? 3600। ডব্লিউ সমান 3600 জুল। কারণ 2 আর 1/2 কাটা 36। হ্যাঁ, ভি দিয়েও বের করতে পারবা। ডব্লিউ সমান হাফ অফ এম ভি স্কোয়ার। আবার ভি সমান কত? ইউ প্লাস এটি। আদি বেগ কত? 0। ত্বরণ কত? 2। কতক্ষণ চালু ছিল? 60 সেকেন্ড। তাহলে কত? 120। তাহলে বসাই দাও, 1/2 এম কত? 0.5, 120 স্কোয়ার কত আসে দেখো, হিসাব করে দেখো। হ্যাঁ, 3600 জুল। একই কথা। আমি যেহেতু সূত্র জানি, কেউ আটকাইতে পারবে না। এই ওই সবগুলো একসাথে লিখলাম না? এই তুমি যদি এফ এস দিয়ে করো, এম এস দিয়ে করো, হাফ অফ এম বি স্কোয়ার দিয়ে করো, এটা দিয়ে করো, একই। তুমি যেটা দিয়ে করো, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। ক্লিয়ার রাখলে তুমি যেটা দিয়ে কমফোর্ট ফিল হয় ওটা দিয়ে ব্যাক করতে পারবা, কোনো অসুবিধা নেই। লিখো, সরণ এবং বলের মধ্যবর্তী কোণ থাকলে কৃত কাজের সমীকরণ। সরণ এবং বলের মধ্যবর্তী কোণ থাকলে কৃত কাজের সমীকরণ। সরণ এবং বলের মধ্যবর্তী কোণ থাকলে কৃত কাজের সমীকরণ। এবং এখান থেকে একটা এমসিকিউ আসবেই, সিকিউ আসতে পারে। মনে করো আমি এই বিন্দু থেকে যাত্রা শুরু করলাম, এখানেই আমার বস্তুটা আছে। মনে করো এই বস্তুটাকে মনে করো আমরা ভূমি বরাবর ধাক্কা দিলাম। তাহলে ভূমি বরাবর আমি এফ বসাইলাম। এর আগে যেভাবে ধাক্কা দিছিলাম দেখো, ঠিক সেভাবেই দেখো, ভূমি বরাবর ধাক্কা দিছিলাম। এই যে বস্তুটা এখানে ছিল, আমরা ধাক্কা দিছিলাম কি বরাবর? ভূমি বরাবর ধাক্কা দিছি, বস্তুটা ভূমি বরাবর চলে গেছে। সবসময় যে ভূমি বরাবর যাবে বিষয়টা এরকম না, সে অন্যদিকেও চলে যেতে পারে। তুমি তো তার আটকাইতে পারবে না, তুমি তাকে ধাক্কা দিছো, এই বরাবর ধাক্কা দিছো, সে এই বরাবরে গেছে, বল ইন্টু সরণ শেষ। এখন সে এই বরাবর না গেলে কি করবা? তাহলে আমি ভূমি বরাবর ধাক্কা দিলাম, বস্তুটা ভূমি বরাবর গেল না, না গিয়ে বলের সাথে ভূমির সাথে থিটা কোণে সে সরে গেল। কোথায় গেল? বিতে। কতটুকু স্মরণ করছে? এস। এই এস তো তুমি ব্যবহার করতে পারবা না। কেন পারবা না? কারণ আমাদের কাজের সমীকরণ ডব্লিউ সমান বল ইন্টু বলের দিকে সরণ। বলের দিকে সরণ অথবা বলের দিকে সরণের উপাংশ। উপাংশ শব্দটা আমরা এখানে ব্যবহার করতেছি না, জটিলতা পরিহার করার জন্য, যেহেতু এখনো তোমরা 9-এ আসো এই জন্য। বল ইন্টু বলের দিকে সরণ।
মূল সংজ্ঞা হচ্ছে বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ। এটা জাস্ট লিখলাম আর কি, তোমরা বলের দিকে সরণই মনে রাখো। তাহলে ডব্লিউ সমান বল ইন্টু বলের দিকে সরণ, বল ইন্টু বলের দিকে সরণ। তো বল লিখতে আমার কোনো অসুবিধা নেই, বল তুমি যেদিকে ইচ্ছা প্রয়োগ করো, যেই দিকে ইচ্ছা প্রয়োগ করো এফ। এখন যেই দিকে প্রয়োগ করছো তোমার বস্তু ওই দিকে গেল কি না সেটা তোমাকে দেখতে হবে। তো বস্তুটা ওই দিকেই গেল না, তাহলে তুমি ডিরেক্টলি সরণ ব্যবহার করতে পারবে না, তুমি এখন লিখে দিতে পারবে না বল ইন্টু সরণ। সরণ কোথায়? তুমি যেদিকে বল প্রয়োগ করছো ওই দিকে তো সরণ নাই, তাহলে বল ইন্টু বলের দিকে না, বলের দিকে। তো বল কোন দিকে? ভূমিতে, তাহলে সরণটা ভূমি থেকে নিতে হবে। কিভাবে নিবা? লম্ব টানো, লম্ব টানলে তুমি ভূমিতে চলে আসবা। এই বস্তুটা এখানে আছে তো, এখান থেকে লম্ব টানো, টানলাম, লম্ব টানলে আমরা এখানে একটা বিন্দু এই বাহু পাচ্ছি, সেটা হচ্ছে এসি। তাহলে আমি বল প্রয়োগ করছি কোন বরাবর? ভূমি বরাবর না? আচ্ছা, বস্তু কিন্তু ভূমি বরাবর যায় নাই, ভূমির সাথে থিটা কোণে অন্যদিকে চলে গেছে, অন্যদিকে চলে গেছে। তাহলে এখানে তিনটা দূরত্ব বা তিনটা সরণ আছে, তিনটা সরণের নাম বলি। এ থেকে বি, এটা হচ্ছে বস্তুর অতিক্রান্ত সরণ, বস্তু কোন দিকে গেছে? এ বি বরাবর গেছে। বি থেকে সি, এটা হচ্ছে বস্তু ভূমি থেকে কতটুকু উচ্চতায় উঠলো সেটা। আর যেখানে গেছে ওখান থেকে যখন লম্ব টানছি তখন আমি একটা ভূমি পাইছি। তাহলে এই ভূমিটা কি? যেদিকে বল প্রয়োগ করছি সেদিকের সরণ, ঠিক না? এখানে সরণ কয়টা? তিনটা, তিনটা সরণ। একটা হচ্ছে ভূমি থেকে কতটুকু উচ্চতায় উঠলো, যেটাকে আমরা এইচ বলি। আর একটা হচ্ছে বস্তু কোন দিকে গেল ধাক্কা দেওয়ার কারণে, বস্তুর অতিক্রান্ত সরণ হচ্ছে এস। বস্তু কতটুকু উচ্চতায় উঠলো সেটা হচ্ছে এইচ। আর এটা কি? ত্রিভুজের ভূমি। ত্রিভুজের ভূমি মানে কি? আমি যেদিকে বল প্রয়োগ করছি ওই দিকে কতটুকু সরণ পাইছি সেটা এসি। এখন তুমি কোন সরণটা ইউজ করবা? তুমি এই দিকে তাকাও, বল ইন্টু বলের দিকে সরণ। বলের দিক কোনটা? ভূমি, কারণ আমি তো ভূমি বরাবর, এসি বরাবর, এটা তো বলের দিকটা। আমি এদিকে বল প্রয়োগ করি নাই তো, আমি এদিকে বল প্রয়োগ করি নাই, আমি এদিকে বল প্রয়োগ করছি। তাহলে এদিকে বল প্রয়োগ করলে বস্তু যেখানে থাকবে ওখান থেকে বলের উপর লম্ব টানবো, লম্ব টানলে আমি বলের দিকে একটা সরণ পাবো, সেটা কত? এসি। এসি কনসেপ্ট ক্লিয়ার কিনা একটু বলো। আগে কি লিখছিলাম? এফ ইন্টু এবি, এফ ইন্টু এবি, খেয়াল করো, এফ ইন্টু এবি লিখছিলাম। কেন? আমি এদিকে ধাক্কা দিছি, এদিকে গেছে, এ বি এদিকে গেছে। বল ইন্টু বলের দিকে সরণ, বল ভূমি বরাবর প্রয়োগ করছি, বস্তু ভূমি বরাবর গেছে, বল ইন্টু বলের দিকে সরণ। কিন্তু এখন তো আমার বস্তুটা এদিকে যায় নাই, এখন আমি এদিক বরাবর বল প্রয়োগ করছি, সে অন্যদিকে চলে গেছে, যাক লম্ব টানবা বলের উপর, তাহলে বলের দিকে একটা সরণ পাবা বা সরণের উপাংশ পাবা এসি। এটার নাম হচ্ছে লম্ব অভিক্ষেপ। তোমরা যখন হায়ার ম্যাথ পড়বা, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য যখন পড়বা, তখন এই যে লম্ব অভিক্ষেপ পাবা। লম্ব টানার কারণে এখানে একটা ভূমি তৈরি হবে, সেটা হচ্ছে লম্ব অভিক্ষেপ। কার লম্ব অভিক্ষেপ? এবি এর। এবি এর নিচে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে লম্বের অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ ভূমি। আচ্ছা শোনো, ডব্লিউ সমান এফ। এখন আমি এসি ব্যবহার করতে পারবো না, এসিটাকে আমি চেঞ্জ করে ফেলবো। তোমরা ত্রিকোণমিতিতে কস থিটা পড়ছো কিনা? কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোনটা? এসি, যেটাকে আমি মূলত চাচ্ছি। আর অতিভুজ মানে কি? এস, মানে এবি আর কি। তাহলে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। এসটাকে এই পাশে নিয়ে আসো, এস কস থিটা, ওই পাশে কি আছে? এসি। দেরি করবা কেন, এসির মানটা বসাই দাও, এই যে এসি, এসি মানে এস কস থিটা। তাহলে ডব্লিউ সমান এফ এস কস থিটা। তাহলে সবসময় কি তুমি এটা ইউজ করতে পারবা? ডব্লিউ সমান এফ এস, এফ এস সবসময় তুমি ইউজ করতে পারবা না, কিন্তু ডব্লিউ সমান এফ এস কস থিটা সবসময় ইউজ করতে পারবা। কেন? ডব্লিউ সমান এফ এস, এখানে কোণ কত? 0 ডিগ্রি। যেদিকে বল প্রয়োগ করছে সেদিকেই সরণ, তাহলে থিটা কত? 0 ডিগ্রি না? বসাও দেখি। কস জিরো, কস জিরো মানে কি? 1। তো এফ এসই তো আগেরটাই। কথা বুঝছো? তার মানে এফ এস কস থিটা সব জায়গায় ইউজ করতে পারবা, কিন্তু এফ এস সব জায়গায় ইউজ করতে পারবা না, কারণ কোণ থাকলে এটা ব্যবহার করা যাবে না, কিন্তু এটা ব্যবহার করা যাবে। কারণ কোণ না থাকলে জিরো, তো জিরো বসে তুমি আগেরটা পাচ্ছ। তাহলে একেবারে পারফেক্ট ফর্মুলা হচ্ছে এটা, ডব্লিউ সমান এফ এস কস থিটা। তোলো। ধনাত্মক কাজ, ডব্লিউ সমান এফ এস কস থিটা, ডব্লিউ সমান এফ এস কস থিটা। তোমরা ত্রিকোণমিতি শুরু করছো না? ত্রিকোণমিতি এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, 0 থেকে 90 পর্যন্ত, 90 থেকে 180 পর্যন্ত হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। আমাদের এর বেশি লাগবে না, এর বেশি লাগবে না, এই জন্য আমরা এই দুইটা চতুর্ভাগই রাখবো। খেয়াল করো, প্রথম চতুর্ভাগে কারা পজিটিভ? সব, সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা সব পজিটিভ। তাহলে কস থিটা, কস থিটা পজিটিভ।
কতটুকু সীমার ভিতরে? প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ হচ্ছে 0 থেকে শুরু করে ঠিক 90 এর আগ মুহূর্ত পর্যন্ত, কারণ 90 হচ্ছে এখানে ব্যালেন্স লাইন, অর্থাৎ 90 এর আগ মুহূর্ত পর্যন্ত প্রথম চতুর্ভাগ, 90 ঠিক এক বিন্দু পরিমাণ পর থেকে দ্বিতীয় চতুর্ভাগ 180 পর্যন্ত, আর 90 হচ্ছে ব্যালেন্স লাইন। তাহলে দেখো ধনাত্মক কাজ বলতে বোঝাচ্ছে ঠিক যে জায়গাটায় cos θ ধনাত্মক হবে, যে কারণে ঠিক সেই কারণে আমার কাজটা ধনাত্মক হবে। cos θ ধনাত্মক হইলেই কাজটা ধনাত্মক হবে। তো cos θ ধনাত্মক কোন জায়গায়? প্রথম চতুর্ভাগে। তো প্রথম চতুর্ভাগের সীমা কত? 0 সহ তার থেকে বড় ঠিক 90 এর আগ মুহূর্ত পর্যন্ত। 90 নিতে পারবা না, 90 ব্যালেন্স লাইন, আর cos 90 জিরো হয়ে যায়। cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, 90 পর্যন্ত নিবান ঠিক এক বিন্দু আগ পর্যন্ত। তাহলে দেখো প্রথম চতুর্ভাগের সীমা যতটুকু, এই সীমার ভিতরে বস্তু যদি সরণ ঘটায়, মনে করো এদিকে বল দিলা, সে এদিকে চলে আসলো সূক্ষ্মকোণ, এদিকে চলে আসলো সূক্ষ্মকোণ, এদিকে চলে আসলো সূক্ষ্মকোণ, এদিকে সূক্ষ্মকোণ, এদিকে সূক্ষ্মকোণ, এদিকে সূক্ষ্মকোণ, প্রত্যেকটা সূক্ষ্মকোণের জন্য cos θ র মান ধনাত্মক হবে, ফলে কাজও ধনাত্মক হবে। এখন যদি তোমার জিজ্ঞেস করে ধনাত্মক কাজের শর্ত কি, এটা ধনাত্মক কাজের শর্ত। থিটার মান 0 সহ ঠিক 90 এর আগ মুহূর্ত থাকলে cos θ র মান ধনাত্মক, এই জন্য কাজ ধনাত্মক। কথা কি বুঝছো? আমি, তোমরা একটু পরে লিখো, আমি একটু ডিপ কনসেপ্টে যাইতে চাই, মানে আমি চাই তোমরা জিনিসটা একদম পরিপূর্ণভাবে বুঝো। এই ব্যাখ্যাটা ঠিক আছে, এটা ছাড়াও আরেকটা ব্যাখ্যা আছে, খেয়াল করো, আরেকটা ব্যাখ্যা আছে। মনে করো সে এদিকে গেল, 20 ডিগ্রি কোণে গেল, মনে করো 20 ডিগ্রি কোণে গেল, 20 ডিগ্রি কোণে গেলে মনে করো এখান থেকে লম্ব টানলাম, তাহলে লম্ব ভূমি পাইছি না আমি, অ্যাস cos θ, ভূমি মানে অ্যাস cos θ, কোন দিকে? যেদিকে বল প্রয়োগ করছে তার দিকে, ঠিক না? মনে করো আর একটু বড় কোণে পাঠাইলা, তাও ভূমিটা কোন দিকে পাইছো? বলের দিকে, কারণ বল তো এইদিকে প্রয়োগ করছি। আর একটু বড় কোণে প্রয়োগ করো, তাহলে অ্যাস cos θ কোন দিকে পাচ্ছ? বলের দিকে। আর একটু বেশি কোণে বল প্রয়োগ করো, তাহলে কোন দিকে পাবা? বলের দিকে। আর একটু বেশি কোণে বল প্রয়োগ করো, তাহলে অ্যাস cos θ কোন দিকে পাবা? বলের দিকে। অর্থাৎ সূক্ষ্মকোণের জন্য অ্যাস cos θ বা ভূমিটা, এই যে এই জায়গাটা আমরা সবসময় কোন দিকে পাচ্ছি? যেদিকে বল সেদিকে। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে মূলত আমরা cos θ দিয়ে ব্যাখ্যা করব যে cos θ প্রথম চতুর্ভাগে পজিটিভ, আর প্রথম চতুর্ভাগের সীমা হচ্ছে এইটা, এর ভিতরে যে কোনো কোণের মান তুমি cos এর এখানে বসাও, ধনাত্মক আসবে, কাজটা ধনাত্মক আসবে। এটাই হচ্ছে ধনাত্মক কাজের শর্ত। চলো, এটা ধনাত্মক কাজের শর্ত না? হ্যাঁ, এবার লিখো ঋণাত্মক কাজ। এখন কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। ঋণাত্মক কাজ, W সমান Fs cos θ। Fs cos θ, cos θ কোন ঘরে? নেগেটিভ, দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ। তাহলে এটা 90 থেকে শুরু করে 180 পর্যন্ত, 90 থেকে শুরু করে 180 পর্যন্ত, তাহলে 90 এর পর থেকে এই ঘর, এটা কার জন্য পজিটিভ? সাইন থিটা, এবং তার উল্টা কোসেক থিটার জন্য এই ঘরটা পজিটিভ, আর বাকি সবার জন্য এই ঘরটা নেগেটিভ। তাহলে এই ঘরের জন্য, অর্থাৎ 90 এর পর থেকে ঠিক 180 পর্যন্ত, 90 থেকে বড়, 180 বা তার থেকে ছোট, এই দ্বিতীয় ঘরের জন্য cos θ এর মান অলওয়েজ নেগেটিভ, এই জন্য কাজটা নেগেটিভ হবে। cos θ এর মান দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ, এই জন্য কাজটাও নেগেটিভ হবে। জিনিসটা একটু মজার আছে, খেয়াল করো, খেয়াল করো, মানে মাথায় জিনিসটা একদম ক্লিয়ার করে নাও যে কেন নেগেটিভ হচ্ছে। আমি তো তোমার কোন দিয়ে দেখাচ্ছি নেগেটিভ হচ্ছে, কোন ছাড়াও হিসাব আছে কেন নেগেটিভ হচ্ছে। আচ্ছা, বল প্রয়োগ করছি কিভাবে? ভূমিতে, ভূমি বরাবর বল প্রয়োগ করছি, তো ধাক্কা দিছি, তো ধাক্কা দিলে এখন কত কোণে যাবে? স্থূল কোণে যাবে, 90 ডিগ্রি থেকে বড় কোণে যাবে। তো ধাক্কা দিলাম এদিকে, মনে করো এখান থেকে বস্তুটাকে ধাক্কা দিলাম, সেই স্থূল কোণে চলে গেল, এখান থেকে ধাক্কা দিলাম, তাহলে ধাক্কা কোন দিকে দিছি? সামনে, সামনে ধাক্কা দিছি, ধাক্কা দেওয়ার কারণে সে সরে গেল। এই কোণটা দেখো 90 থেকে বেশি না? এখন তুমি লম্ব আঁকো, লম্ব আঁকলাম, বল সামনের দিকে, ভূমি পিছন দিকে। ভূমি মানে কি? অ্যাস cos θ, লম্ব বিক্ষেপ, এই যে অ্যাস cos θ। তো অ্যাস cos θ কি বলের দিকে না উল্টা দিকে? উল্টা দিকে হলো নেগেটিভ, তাহলে কাজ নেগেটিভ। দুই, দুই, আর একটু বেশি কোণে চলে গেল, লম্ব টানো, তো বল কোন দিকে? সামনে, লম্ব বিক্ষেপ পিছনে উল্টা দিকে। তার মানে সূক্ষ্মকোণ হইলে, বিষয়টা খেয়াল করো, এদিকে বল দিছি, সে সূক্ষ্মকোণে গেছে, তাহলে বল এদিকে, অ্যাস cos θ এইদিকে, বল এইদিকে, ধাক্কা দিছি, সেই স্থূল কোণে চলে গেল, তাহলে ভূমিটা কোন দিকে পাচ্ছি? উল্টা দিকে, বলের উল্টা দিকে। তাহলে কাজ কেন নেগেটিভ বুঝাচ্ছে কিনা? কাজ নেগেটিভ হচ্ছে cos θ বা অ্যাস cos θ কারণে। তাহলে আমি বল যেদিকে দিব, 90 ডিগ্রি আগ পর্যন্ত থাকলে কি বলের
দিকে থাকবে, বলের দিকে। 90 ডিগ্রি আগ পর্যন্ত বলের দিকে। যখনই 90 ডিগ্রি পার হয়ে যাবে তখনই বলের কি উল্টা দিকে, কাজ নেগেটিভ হয়ে যাবে। এটা এরপরে আসতেছে। এটা ক্লিয়ার কেন নেগেটিভ? আচ্ছা, এরপরে আসো 90 ডিগ্রি হলে কি হবে এবার দেখো, এটা আরো মজা। শূন্য কাজ, তাহলে ডব্লিউ সমান কি এফ এস কস থিটা। তাহলে ডব্লিউ সমান এফ এস কস। এই খেয়াল করো, মনে করো এবার বল দিলাম ভূমি বরাবর, বস্তুটা কি করলো উলম্ব বরাবর উঠে গেল। তাহলে থিটা কত 90, 90, এদিকে কত এফ আর এদিকে কত এস। তাহলে ডব্লিউ সমান এফ এস কস 90। তাহলে কস 90 মানে 0। বুঝলাম 0, আমি তোমাকে ক্যালকুলেটরে দেখাই দিলাম কস 90 মানে 0, কিন্তু তারপরে তোমার মনে একটা ফোঁটা থেকে যাবে, এটা তো ক্যালকুলেটরে 0 আসছে, কিন্তু একটা বস্তুর 0 আসলে কেন শূন্য হচ্ছে, কেন শূন্য হচ্ছে? সে তো দূরত্ব অতিক্রম করছে না, সরণ অতিক্রম করছে না। সরণ অতিক্রম করলে হবে না, বলের দিকে সরণ হইতে হবে। বলের দিকে কোনো সরণ আছে কিনা দেখো। এই দেখো বস্তু কোথায়, এখানে না, এখান থেকে লম্ব টানো, লম্ব টানো, কই কিছু পাইলা? সে তো আবার আগের বিন্দুতেই চলে আসলো। সেটা এখানে ছিল, এখানে ছিল, এদিকে বল প্রয়োগ করছি আমরা। তাহলে এদিক বরাবর ধাক্কা যখন আমরা দিলাম, এখান থেকে আমরা একটা ভূমি পাইছি এস কস থিটা। আর একটু বড় কোণে দিলে কস থিটা কমে যাচ্ছে এস কস থিটা। আর একটু বড় কোণে দিলে এস কস থিটা কমে যাচ্ছে। আর একটু বড় কোণে দিলে ভূমি কমে যাচ্ছে। একেবারে 90 ডিগ্রি বরাবর উঠে গেলে তার কোনো ভূমি বা এস কস থিটার মান থাকে শূন্য। এস কস থিটার মানটাই শূন্য হয়ে যায়। তাহলে বল ইন্টু শূন্য, শূন্য। কারণ বলের দিকে কোনো সরণ নাই। বলের দিক কোনটা ছিল? সামনে। সামনে গেলে পজিটিভ, পিছনে গেলে নেগেটিভ। ও তো সামনেও যায় নাই, পিছনেও যায় নাই, যেই বরাবর উঠে গেছে ওই বরাবর টান দিয়েছে, তাকে আমি আবার আগের জায়গায় পাইছি। কোনো সরণই ঘটে নাই বলের দিকে। তাহলে বলের দিকে সরণ না ঘটলে কাজ কেন থাকবে? তাহলে 90 ডিগ্রি হলে কাজ শূন্য। এই কনসেপ্ট গুলো কিন্তু তোমাদের বইয়ে নাই, এই জন্য বলতেছি তোমাদের বই মানে এই বইটা বাতিল করে নতুন আরেকটা বই লেখা উচিত। দেখো, তাহলে ডব্লিউ সমান এফ এস কস থিটা, মানে আরেকটু এনরিচ করা দরকার এই বইটাকে। লিখো, তাহলে যদি 90 ডিগ্রি হয় তাহলে শূন্য হবে। তাহলে শূন্য কাজের শর্ত হচ্ছে থিটা কত, শূন্য কাজের শর্ত হচ্ছে থিটা 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি ধনাত্মক কাজ, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, শূন্য কাজ। ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, শূন্য কাজ। তাহলে সূত্র কি এফ এস কস থিটা। শর্ত কি বলতো? থিটার মান 0 সহ 0 থেকে বড়, 90 থেকে ছোট। ঋণাত্মক কাজ ডব্লিউ সমান এফ এস কস থিটা। থিটার শর্ত কি 90 থেকে বড় বা 180 বা তার সমান। শূন্য কাজ ডব্লিউ সমান এফ এস কস থিটা। তাহলে থিটার মান কত হইতে হবে 90। তাহলে এখন আমি তোমাদের প্রশ্ন করতে চাই, তাহলে সর্বোচ্চ কাজের শর্ত কি বলো দেখি। শূন্য কাজের শর্ত পাইছো, সর্বোচ্চ কাজের শর্ত কি বলো? সর্বোচ্চ কাজের শর্ত, কাজ কখন সর্বোচ্চ হবে? এক্স্যাক্টলি 0 ডিগ্রি হলো। 0 ডিগ্রি হলো কোথায়? এই হুম, সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ কাজের শর্ত, তাহলে সর্বোচ্চ কাজের শর্ত ডব্লিউ সমান এফ এস কস থিটা। তাহলে কস থিটা সর্বোচ্চ মান কত? 1। সর্বোচ্চ মান 1 কত ডিগ্রিতে? 0 ডিগ্রিতে। ডব্লিউ সমান এফ এস কস 0, কস 0 মানে 1। তাহলে এফ এস ইন্টু কস এর সর্বোচ্চ মান। তাহলে এটাই হচ্ছে সর্বোচ্চ কাজ, ডব্লিউ ম্যাক্সিমাম, সর্বোচ্চ। তাহলে শর্তটা কি হবে? থিটা 0 ডিগ্রি, 0 ডিগ্রি। যেহেতু তোমার পরীক্ষা এটা চলে আসছে, এটা পরীক্ষা তিনটাই আসছে, ধনাত্মক কাজের শর্ত কি, ঋণাত্মক কাজের শর্ত কি, শূন্য কাজের শর্ত কি, তাহলে এটাও কোনো একদিন চলে আসবে। অস্বাভাবিক কিছু না। সর্বোচ্চ কাজের শর্ত কি? থিটা 0। দেখো, একটি বস্তুর উপর বল প্রয়োগ করায়, একটি বস্তুর উপর বল প্রয়োগ করায় বস্তুটি, একটি বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করায়, একটি বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করায়, একটি বস্তুর উপর 100 নিউটন বল, 100 নিউটন বল প্রয়োগ করায় বলের সাথে 30 ডিগ্রি কোণে 30 মিটার সরণ ঘটায়।
কৃত কাজ কত হবে? কৃত কাজ কত হবে? কৃত কাজ কত হবে? তাহলে ডব্লিউ সমান এফ এস কস থিটা। তাহলে এফ কত? 100, এস কত? 30, কস 30। হিসাব করো একটু। হ্যাঁ, কত? হ্যাঁ, 259.8 জুল। এই হচ্ছে কাজ। গিফট এগুলা লিখো। প্রশ্ন 2। প্রশ্ন 2 এর জন্য ক্যালকুলেটর লাগবে। একটি বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগে 20 মিটার সরণ ঘটিয়ে 1800 জুল কাজ সম্পূর্ণ করে বল ও সরণের মধ্যবর্তী কোণ কত? তো যেহেতু কোণের কথা চলে আসছে, ডব্লিউ সমান এফ এস কস থিটা। তো ডব্লিউ বাই কত? এফ এস সমান কস থিটা। সুতরাং কস থিটা সমান ডব্লিউ বাই এফ এস। ডব্লিউ কত? 1800, এফ কত? 100, এস কত? 20, 0.9, ফাইন, 0.9। তাহলে cos থিটা সমান 0.9, থিটা সমান cos ইনভার্স 0.9। কত আসলো? cos ইনভার্স 0.9 না? তোমরা কিভাবে হিসাব করবা? শিফটে যাবা, ক্যালকুলেটরের প্রথমে শিফট টিপ দিবা। শিফট, এ হচ্ছে শিফট। শিফট টিপ দিয়ে যদি cos দাও তাহলে cos ইনভার্স আসবে। cos ইনভার্স 0.9 কত? 25.84। 25.84, তাহলে কত? 25.84 ডিগ্রি। তুমি চাইলে একটু চিত্রটাও এঁকে দিতে পারো। এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এস, এই থিটাটা হচ্ছে 25.84 ডিগ্রি। নাও, ওকে। এবার আসো, কাজের পরে আমাদের হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি। লিখো। কোন বস্তুকে আমরা উলম্ব ভাবে এ থেকে বিতে তুলবো। উলম্ব ভাবে মানে লম্ব ভাবে, আনুভূমিক বরাবর নিলে হবে না, উলম্ব ভাবে নিতে হবে। লিখো। কোন বস্তুকে উলম্ব ভাবে অবস্থানের পরিবর্তনের কারণে বস্তুতে যে শক্তি সঞ্চিত হয় বা বস্তু কাজ করার যে সামর্থ্য বানানটা হয়েছে কিনা একটু দেখিও, না হলে কারেকশন করে নিও। সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। কোন বস্তুকে উলম্বভাবে অবস্থানের পরিবর্তনের কারণে বস্তুতে যে শক্তি সঞ্চিত হয় বা বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। আচ্ছা, খেয়াল করো, তাহলে বস্তুটাকে আমরা কোথায় নিলাম? এ থেকে বিতে। তাহলে আমরা বল প্রয়োগ করছি কোন দিকে? একটু খেয়াল করো তো। উপরের দিকে না? বল প্রয়োগ করছি কোন দিকে? উপরের দিকে প্রয়োগ করছি। বস্তু গেছেও কোন দিকে? উপরে। তাহলে কতটুকু কাজ হয়েছে? ডব্লিউ সমান এফ এস কস থিটা। তো এফ যেহেতু আমরা উপরের দিকে তুলছি, এই জন্য এফ কে আমরা লিখবো এমজি, আর এস টাকে আমরা লিখবো হাইট, কতটুকু উচ্চতায় তুলছি, কস। থিটা কত হবে বলতো?
90 ডিগ্রি। হ্যাঁ, 90 ডিগ্রি। আমরা যখন বল এদিকে প্রয়োগ করবো, এফ বস্তু এদিকে উঠবে, তখন হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এখন আমরা বল প্রয়োগ করতেছি কোন দিকে? উপরের দিকে। তাহলে হাইটও উঠতেছে কোন দিকে? উপরের দিকে। তাহলে এফ আর এস বা এফ আর এইচ এর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তো ডব্লিউ সমান কত? এম জি এইচ ইন্টু 1। তাহলে ডব্লিউ সমান এম জি এইচ। এটা হচ্ছে আমাদের বিভব শক্তির ফর্মুলা, পটেনশিয়াল এনার্জি। সুতরাং ডব্লিউ সমান ইপি সমান এম জি এইচ। এটা হচ্ছে আমাদের বিভব শক্তি। এইচ এর পরিচয়টা লিখো। এইচ হচ্ছে ভূমি হতে উচ্চতা। ভূমি হতে উচ্চতা। ভূমি থেকে কতটুকু উপরে যাবে সেটা। গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। তো গতিশক্তি অলরেডি আমরা পড়ে ফেলছি না? গতিশক্তি অলরেডি আমরা পড়ে ফেলছি। এই একটা বস্তু এখান থেকে সামনের দিকে যাচ্ছে, কত বেগে যাচ্ছে? ভি বেগে। তাহলে গতিশক্তি হচ্ছে কাইনেটিক এনার্জি, এটাকে আমরা বলবো ই কে। কিছুক্ষণ আগে প্রমাণ করে বের করছি, হাফ অফ এম বি স্কয়ার। বস্তু গতিশীল থাকার কারণে এই শক্তিটা অর্জন করবে। এই হয়ে গেল। এই ডব্লিউ সমান হাফ অফ এম বি স্কয়ার, গতিশক্তি। এটাই ডব্লিউ, এটাই ই কে। ওকে, লিখো। যান্ত্রিক শক্তি। মেকানিক্যাল এনার্জি। আমরা সংজ্ঞাটা দিব এই চ্যাপ্টারের উপর বেস করে। দেখো, বিভব শক্তি ও গতিশক্তির সমষ্টিকে যান্ত্রিক শক্তি বলে। এই চ্যাপ্টারের উপর বেস করে সংজ্ঞা। বিভব শক্তি ও গতিশক্তির সমষ্টিকে যান্ত্রিক শক্তি বলে। ই, এটি হচ্ছে মোট শক্তি আমাদের। আপাতত বিভব শক্তি গতিশক্তি ছাড়া এখানে আর অন্য কোনো শক্তি থাকবে না। ই সমান বিভব শক্তি প্লাস গতিশক্তি। তো বিভব শক্তি হচ্ছে এমজিএইচ, আর গতিশক্তি হচ্ছে তোমার হাফ অফ এম বি স্কয়ার। এখানে যদি আরো অন্য কোনো শক্তি থাকে সেটা আমরা পরে যোগ করব, কিন্তু আপাতত আমাদের বিভব শক্তি গতিশক্তি ছাড়া আর অন্য কিছুই থাকবে না। এই জন্য এই দুইটা সমষ্টিকে আমরা যান্ত্রিক শক্তি বলবো বা মোট শক্তি বলবো। দেখো, শক্তির নিত্যতা। শক্তির নিত্যতা, কনজারভেশন অফ এনার্জি। শক্তির নিত্যতা নেই। শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই। শক্তির শুধুমাত্র শুধুমাত্র একরূপ হতে অন্যরূপে রূপান্তরিত হয়। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত। আরেকটা কথা যুক্ত করি, সৃষ্টির আদি হতে বর্তমান পর্যন্ত মোট শক্তির পরিমাণ একই রয়েছে। একই কথা, এগুলো সব ঘুরে গেল। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সব একই লাইন। এটাই শক্তির নিত্যতা। লিখো, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। উদ্দীপক, এখান থেকে একটা বস্তুকে আমরা ছেড়ে দিব। এই বস্তুর ভর মনে করো 2 কেজি। তাহলে 2 কেজি ভরের 2 কেজি ভরের কোনো বস্তুকে এ হতে ছেড়ে দিলে 3 সেকেন্ড পর বিতে আসে। এ, বি ও সি বিন্দুতে
শক্তির সংরক্ষণ শীলতা নীতি মেনে চলে কিনা ব্যাখ্যা করো। ব্যাখ্যা করো। তোমাকে এসি দূরত্বটা দিয়ে দিলাম 150 মিটার। আমরা প্রথমে এ বিন্দুর জন্য অঙ্ক করব। এ বিন্দুতে আমরা মোট শক্তিটা বের করব। মোট শক্তি বলতে এখানে বিভব শক্তি আর গতি শক্তি ছাড়া অন্য কিছু নাই, অন্য কিছু আমরা কনসিডারে আনবো না। তাহলে প্রথমে আমরা বের করব বিভব শক্তি। বিভব শক্তি কত? ইপি। ইপি এর সূত্র হচ্ছে এমজি এইচ। এইচ এর পরিচয়টা কিছুক্ষণ আগে দিছিলাম, কি বলতো? ভূমি হতে উচ্চতা। ভূমি হতে, তাহলে বস্তু কোথায় আছে এখন? এতে। তাহলে ভূমি থেকে উচ্চতা কত? এ থেকে কত? সি, বা সি থেকে এ, মানে বস্তু যেখানে থাকবে ওখান থেকে ভূমিতে চলে আসবা। এসি মানগুলো বসাই দাও। 2 কেজি, 9.8, এসি হচ্ছে 150। কত আসলো? ইপি 1940 জুল। শক্তির একক জুল, কারণ কৃত কাজটাই শক্তি। গতি শক্তি এ বিন্দুতে, গতি শক্তি ইকে সমান হাফ অফ এম ভি স্কোয়ার। হাফ অফ এম। তাহলে এ বিন্দুতে বেগ কত? 0, কারণ আমরা এখান থেকেই বস্তুটাকে ছেড়ে দিব সর্বোচ্চ উচ্চতা। তো সর্বোচ্চ উচ্চতায় আমরা বস্তুটাকে ধরে রাখছি, এখান থেকে ছেড়ে দিব, এখানে কোনো ব্যাক নাই। 0 স্কোয়ার সমান 0। সর্বোচ্চ বিন্দুতে কখনো গতিশক্তি থাকে না। সুতরাং মোট শক্তি, মোট শক্তি ই সমান বিভব শক্তি প্লাস গতি শক্তি। বিভব শক্তি হচ্ছে 2940 প্লাস 0, 2940 জুল। আসো এবার লিখো বি বিন্দুতে। বি বিন্দুতে বি বিন্দুতে মোট শক্তি। বি বিন্দুতে মোট শক্তি দেখো, বস্তুটা এখান থেকে নামতে নামতে সে বিতে চলে আসলো। বিতে আসতে কতক্ষণ সময় লাগছে? 3 সেকেন্ড। এখানে আসতে সময় লাগছে 3 সেকেন্ড। এই 3 সেকেন্ডে বের করতে হবে তার মোট শক্তি। তাহলে প্রথমে আমরা বিভব শক্তি বের করি। বিভব শক্তি মানে কি? এমজি এইচ। এমজি এইচ ইপি। এমজি বস্তু কোথায় আছে? বিতে। তাহলে বিতে উচ্চতা কত? বিসি। অর্থাৎ আমরা বলছিলাম যে বিভব শক্তির উচ্চতাটার সংজ্ঞা হচ্ছে বস্তু যেখানে থাকবে ওখান থেকে নিচেরটা, মানে ভূমিরটা। তাহলে বস্তু বিতে আছে, তাহলে বি থেকে সি বিন্দু পর্যন্ত এটা হচ্ছে তার বিভব শক্তির উচ্চতা বিসি। বিসি কিন্তু আমার কাছে নাই, তাহলে বিসিটা বের করতে হবে, বের করে এখানে বসাইতে হবে। এবি বিভব শক্তির উচ্চতা মানে কি? সংজ্ঞা কি? বিভব শক্তির সংজ্ঞা কি? ভূমি হতে উচ্চতা। ভূমি হতে উচ্চতা। তাহলে বস্তু কোথায় আছে? বিতে। তাহলে ভূমি থেকে কতটুকু উপরে আছে? এটা হচ্ছে বিভব শক্তির উচ্চতা। আচ্ছা বিসি, তো বিসি তো নাই, তো বিসি আমাকে বের করতে হবে। তো এ থেকে বি টাইম দেওয়া আছে, তাহলে এ থেকে বি এটা আমি এখন বের করে ফেলবো। আমরা একটা উচ্চতার সূত্র জানি, এর সমান ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। সে এ থেকে বি তে আসছে, তাহলে এ বি আদিবেগ 0 প্লাস 1/2 জি হচ্ছে 9.8 ইন্টু 3 স্কোয়ার। আসতে 3 সেকেন্ড সময় লাগছে। কতটুকু আসছে বের করো। ইন্টু 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, তাহলে হচ্ছে কত? 44.1। তাহলে এসে 44.1 মিটার অতিক্রম করছে। তাহলে এখন আমি বিসি বের করতে পারবো কিনা? বিসি মানে কি? এসি মাইনাস এবি, পুরাটা হচ্ছে কত? এসি। তাহলে যতটুকু আসছে এতটুকু বাদ। টোটাল হচ্ছে 150। 150 থেকে সে নিচে নামছে 44.1 মিটার নিচে নামছে। তাহলে 150 বিয়োগ 44.1, তাহলে 105.9 মিটার। এতটুকু কোথা থেকে উচ্চতা? বিসি। বিসি। তাহলে ইপি সমান হচ্ছে এমজি, 2 কেজি ভরের বস্তু, 9.8, 105.9। বস্তু যেখানে আছে ওখান থেকে আমার নিচের উচ্চতাটা লাগবে বিভব শক্তির জন্য। ইপি কত? গুণ 9.8 গুণ 2, 2075.64। এটা এখন আমার কি? এটা তো বিভব শক্তি গেল, এখন আমার গতি শক্তিটা লাগবে। গতি শক্তি, তাহলে গতি শক্তির সূত্র কি? গতি শক্তির সূত্র ই কে সমান হাফ অফ এম ভি স্কোয়ার। হাফ অফ এম ভি স্কোয়ার গতি শক্তি। হাফ
1/2 ইন্টু কি এম, এম কত 2 কেজি, বিটা বের করে নাও। কোন বিন্দুতে বেগ চাচ্ছ? বি বিন্দুতে। তাহলে বেগ বের করে সূত্র বি সমান ইউ প্লাস জিটি। বি সে এখান থেকে আসছে, আসার সময় তার আদি বেগ ছিল 0, 9.8, আসতে সময় লাগছে 3 সেকেন্ড। 29.4 বসাই দাও। 29.4 হোল স্কোয়ার, 2 আর 2 কাটা, 29.4 স্কোয়ার 864.36 জুল। যোগ করে দাও, যোগ করে দাও। মোট শক্তি, বিভব শক্তি প্লাস গতিশক্তি। বিভব শক্তি হচ্ছে 2075.64, 864.36, কত আসে? 2900, আগেরটার মতো 2940। তাহলে এ তে মোট শক্তি আর বি তে মোট শক্তি সমান হয়েছে। এখন শুধুমাত্র সি তে বের করা বাকি আছে। রাখলাম এখানে। ওকে, এরপর এরপর কি বের করবো? সি। সি তে মোট শক্তি বের করো। বিভব শক্তি আগে বের করো। বিভব শক্তি মানে কত? এম জি এইচ, এম জি। বস্তু এ থেকে কোথায় নামছে? ভূমিতে। তাহলে ভূমিতে উচ্চতা কত? 0। ভূমি থেকে উচ্চতা 0, তাহলে ভূমিতে কোনো বিভব শক্তি থাকে না, 0। গতিশক্তি বের করো। ই কে সমান হাফ অফ এম ভি স্কোয়ার। হাফ অফ এম, এম হচ্ছে 2 কেজি, বিটা নাই, বিটা বের করে নাও। বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2g এইচ বি স্কোয়ার, আদি বেগ 0 প্লাস 2g। বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2g এইচ। এইচ মানে হচ্ছে সে কোথা থেকে যাত্রা করছে? এ থেকে। তাহলে আমরা কি বের করতেছি? গতিশক্তি। তাহলে গতিশক্তির জন্য ব্যাগ বের করতেছি। তাহলে গতিশক্তি কতটুকু অংশ গতিশীল ছিল, ওইটা হচ্ছে গতিশক্তির জন্য উচ্চতা হবে। তাহলে বস্তুটা এ থেকে যাত্রা শুরু করছে, এ থেকে যাত্রা শুরু করে কতটুকু গতিশীল ছিল? এসি পর্যন্ত। তাহলে উচ্চতা হচ্ছে বা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এসি। বিভব শক্তির উচ্চতা আর গতিশক্তির উচ্চতার মধ্যে পার্থক্য আছে। বিভব শক্তির উচ্চতা মানে হচ্ছে বস্তু যেখানে আছে ওখান থেকে ভূমি পর্যন্ত উচ্চতা, মানে যে উচ্চতাটা সে এখনো অতিক্রম করে নাই, সেটা উপর থেকে নামলে। তাহলে বস্তু হচ্ছে এমজি, বিভব শক্তি হচ্ছে এমজি এইচ। এই এইচ কোনটা? বিভব শক্তির এইচ হচ্ছে ভূমি থেকে কতটুকু উপরে আছে, সে ভূমিতেই ছিল, এই জন্য উচ্চতা শূন্য। আর গতিশক্তি মানে কি? কতটুকু গতিশীল ছিল। যখন গতিশক্তি আসবে তখন কতটুকু গতিশীল ছিল, তো গতিশীল কতটুকু ছিল এ থেকে যাত্রা শুরু করে সি পর্যন্ত। তাহলে গতিশক্তির জন্য উচ্চতা বা অতিক্রান্ত দূরত্ব হবে এসি। তাহলে ভি স্কোয়ার সমান, এটা তো 0, 2g ইন্টু কত? এসি। মানটা বসাই দাও, 2 ইন্টু 9.8, এসি হচ্ছে 150, 2940। এটা হচ্ছে বি স্কোয়ারের মান। তাহলে বি স্কোয়ার মান ডিরেক্ট বসে দাও, 2940 বি স্কোয়ার। তোমার যদি মনে হয় ভুল করার সম্ভাবনা আছে, রুট করে দাও 2940, এখানে রুটটা বসাই দিবা। তাহলে ওই স্কোয়ার আছে, স্কোয়ার রুট আবার কাটা যাবে। তাহলে 2940। সুতরাং মোট শক্তি ই সমান বিভব শক্তি প্লাস গতিশক্তি। কত? 0। ভূমিতে বিভব শক্তি 0 আর গতিশক্তি 2940। তাহলে 2940 তিনটা পয়েন্টে সেম। এবিসি তিনটা পয়েন্টে মোট শক্তি সমান। তাহলে শক্তি সংরক্ষণশীলতা মানে ক্লিয়ার। আজকে আর নিব না, এতটুকুই। আর স্প্রিং এর অংশটা আরেকদিন নিব অথবা কালকে নিব, শুক্রবার, সেটা জানাই দিব।